কর্মী না, কর্মী থাকা উচিত না। ওকে। সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এম.এ. মোনায়েম, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাংবাদিক। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, আজকে বেশ বাংলাদেশের জন্য হট নিউজ, সেটা হচ্ছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। এই বিষয়ে তারেক রহমানের যে বক্তব্য, সেটি হচ্ছে যে মাকে দেখতে সুযোগ তার অবারিত নয়, সেজন্য সে আসতে পারছে না। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার জন্য দোয়া কামনা করছেন সমস্ত দেশবাসী। এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। আপনি জানেন যে উনি একমাত্র নেত্রী বাংলাদেশের মধ্যে যিনি যখন একটি আসনে একটি সংসদীয় আসনে একজন প্রার্থী 5টা আসনে নির্বাচন করার পিয়ার পদ্ধতিতে এটা ছিল যে একজন প্রার্থী ইচ্ছা করলে 5টা আসনে নির্বাচন করতে পারবে, এবং তিনি সেই নেত্রী যিনি একজন প্রার্থী হয়ে 5টা আসনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উনি নির্বাচন করেছিল। 5টা আসনে উনি বিপুল ভোটে পাশ করে এসেছে। এবং আরেকজন নেত্রী ছিল, উনি 3টা আসনে দাঁড়িয়েছিল, উনি 2টা আসনে ফেল করেছে। তো এতে বোঝা যায় যে উনি কতটুকু জনপ্রিয় একজন নেত্রী, আপোষহীন নেত্রী, এবং উনি যেটা বলে দেশ ও জাতির কল্যাণে সেটা উনি রক্ষা করে। একবার আপনার এক নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না বলে সকল রাজনৈতিক দলগুলি একত্রিত হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে এই আপোষহীন নেত্রী উনি ছাড়া বাকি সবাই ওই দলের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনে গিয়েছিল। এটা কি 86 নির্বাচন, রাইট? তো এতে বোঝা যায় যে উনি 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 যেটা বলে সেটা উনি রক্ষা করে, এই জন্য উনি আপোষহীন নেত্রী হিসেবে উনি খেতাব পেয়েছে, দেশ নেত্রী হিসেবে খেতাব পেয়েছে। এবং আপনি অবাক হবেন যে শুধু বাংলাদেশের মানুষ না, বহির্বিশ্বেও অনেকে ওনার জন্য দোয়া করছে আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও দলীয় ভাবে তারা খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তারা দোয়া মাহফিল করছে। আমি নিজেও নামাজ পড়ে রোজা রেখে ওনার জন্য দোয়া করি, যে আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেয়। কারণ এমন একজন নেত্রী যার স্বামী ছিল এদেশের একজন রাষ্ট্রপতি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন উপদেষ্টা বলেছে যে জিয়াউর রহমানের শত্রু বলতে পারবে না যে উনি কোন দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন। তো ওনারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং তাদেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, আমরা আশা পোষণ করব যে সকল দল মত নির্বিশেষে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে দেশ ও জাতির কল্যাণে ওনাকে আল্লাহ যাতে সুস্থ করে দেন, উনি যাতে আমাদের মধ্যে ফিরে এসে মানুষের কল্যাণে কাজ করতে পারে। এবং আপনি যেটা বললেন যে তারেক রহমানের কথা, আসলে উনি ইচ্ছা করলে কিছু আইন কানুন নিয়ম আছে, এটা ইয়ে করে উনি ছুটে আসতে পারেন না, কারণ ওনার এখানে কিছু আইনগত ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। এগুলি যখন সমাধান হয়ে যাবে তখন অবশ্যই কার মন না টানে যে মা অসুস্থ তাকে দেখতে আসবে না, এটা তো বলা চলে যে সকল মানুষই তার মায়ের জন্য, তার মায়ের অসুস্থতার জন্য ছুটে আসাটাই কাম্য, কিন্তু কিছু বাধার জন্য উনি এই মুহূর্তে আসতে পারছেন না। তো যতটুকু জেনেছি যে খালেদা জিয়াকে বোধহয় বিদেশেও চিকিৎসার জন্য নেওয়া যেতে হইতে পারে, সেক্ষেত্রে তো আমার মনে হয় যে ওখানে গেলে তারেক জিয়ার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল, মক ভোটিং
কার্যক্রম এবং গণভোটের প্রচারণা চালাবে সরকার ও ইসি একসাথে? এ ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে। তো জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষ বহুবার করেছে, তারা অভ্যস্ত, তারা কিভাবে ভোট দিতে হয়। ইভিএম আগে ছিল, ইভিএম তে এখন ইভিএম হবে না, ব্যালট বাক্সে ভোট হবে। সেক্ষেত্রে এটা কোনো সারা দেশের মানুষের কোনো সমস্যা নাই। কিন্তু গণভোট যেটা, এটাতে অনেকেই গণভোট কি এটা অনেকেই সাধারণ মানুষ বুঝে না। এটা দেখেছেন কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে, গণভোট কি তারা এগুলি বুঝে না। তো আমার মনে হয় যে গণভোট সেটা খুব একটা কঠিন ব্যাপার না, একটা রঙিন ব্যালটে আলাদাভাবে এই গণভোটটা হবে। তো এটা একটা প্রশিক্ষণের ব্যাপার রয়েছে। এই যে প্রশিক্ষণ যদি দেয় ইসি এবং সরকার মিলে যদি এটা প্রচার করে যে গণভোটটা এই, তাহলে মানুষের ভোট দিতে এটা সহজ হবে। হ্যাঁ, সেই জন্য আমার সারা দেশে এই গণভোটের প্রচারণা চালানো উচিত। এবং আজকে মক একটা গণভোটের একটা ভোটিং চলছে, এটাও সাধুবাদ জানাই। কিছু লোক ওখানে লাইন ধরে ভোট দিতে যাচ্ছে। এতে বোঝা যায় যে এই যে সংসদ নির্বাচন হচ্ছে, এটাতে মানুষের সাধারণ মানুষ অনেক আকাঙ্ক্ষা এখানে রয়েছে। তারা সকলেই আমার মনে হয় যে এবার 90 থেকে 95% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে লুটেরাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় সমাধান নয়। অর্থনৈতিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাটি বলেছেন। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। উনি একটা সুন্দর কথা বলেছেন। একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে প্রতিষ্ঠানের সাথে অনেক কর্মচারী, অনেক কর্মকর্তা এখানে সম্পৃক্ত থাকে। তাদের যে একটা আয়ের উৎস থাকে, সেটা থেকে তারা বঞ্চিত হবে। বঞ্চিত হলে তারা পরিবার পরিজন নিয়ে বেকায়দায় পড়বে। অতএব প্রতিষ্ঠান বন্ধ নয়। প্রতিষ্ঠান তো আর আপনার কোন রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান তো আর আপনার ব্যক্তি কি বলে যে এটা দলীয় কিছু না। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান বন্ধ না করার পক্ষে আমি। প্রতিষ্ঠান চালু রেখে এটার যে পরিচালনা যারা করবে সেটা রদবদল হতে পারে। প্রতিষ্ঠান বন্ধ করে নেয়, কারণ প্রতিষ্ঠান বন্ধ হলে উৎপাদন বন্ধ হবে, কর্মচারীর বেকার হবে, এটা আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হবে। অর্থাৎ প্রতিষ্ঠান খোলা রেখে এই কার্যক্রম চালানোর জন্য যে আমাদের মহাসচিব বলেছে, উনি যথার্থই বলেছেন। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরেকটু কথা বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছে তিনি বলেছেন ডলার সংকট নেই, ইচ্ছে মতো আমদানি করতে পারেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এ ব্যাপারে যদি একটু এক লাইনে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে মাঝে মধ্যে কোনো দ্রব্যের উচ্চ মূল্য বৃদ্ধি হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো বা উনি বলেছেন যে ডলারের সংকট নেই, বিদেশ থেকে যে কোনো কিছু আমদানি করতে পারে। তো আমার কথা হলো যে আমরা যে দ্রব্যগুলো আমাদের দেশে ফলন করা সম্ভব, আমরা সেইগুলি যদি আমরা সেদিকে মনোযোগ দিই, এটা যদি আমাদের দেশে উৎপাদন করতে পারি, তাহলে তো বিদেশ থেকে আনার প্রয়োজনীয়তা পড়ে না। এটাতে দেশ আরো স্বাবলম্বী হবে। অতএব নিজ দেশে যেমন পেঁয়াজ, কেন আমি অন্য দেশ থেকে আনবো? আমরা তো এই দেশে আমরা পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমরা উৎপাদন করতে পারি, উৎপাদন বৃদ্ধি করতে পারি। সেই ধরনের পদক্ষেপ সরকারের নেওয়া উচিত। বিদেশ থেকে আমদানি করে রাষ্ট্রকে, দেশকে পরিচালিত করা সঠিক নয়। নিজের দেশে উৎপাদন বাড়ানো উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প নিয়ে ঢাকা শহরের মানুষ খুবই আতঙ্কিত। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন গুলো যেগুলো ফেটে গিয়েছে বা পুরানো রয়েছে সেগুলোকে সংস্কার করার জন্য। এগুলো বিশেষজ্ঞ পরামর্শদের
তত্ত্বাবধানে এই সংস্কার কার্যক্রম করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবনগুলো। এ ব্যাপারে যদি একটু বলেন। জি ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন সকাল সন্ধ্যা একটা টিভির সিরিয়াল ছিল। তো আমার এক বন্ধু জগন্নাথ হলে থাকে, সে আমাকে বললো যে চলো আমার আমার হলে যে তুমি মানে সকাল সন্ধ্যা অনুষ্ঠানটা দেখবা। আমি সূর্য সেন হলে থাকতাম, তো আমি গিয়েছি তার কথা মতো। যাওয়ার পরে ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো আমি ওই বন্ধুকে বললাম যে দেখো আমি চলে যাই, বৃষ্টি হচ্ছে, পরে বেশি বৃষ্টি হলে হয়তো বা আমি আমার হলে যেতে পারবো, আমি চলে আসি। এই চলে এসে আমি রাতের খাবার খেয়ে যখন আমাদের অডিটোরিয়ামে গেলাম টিভি দেখতে, তখনই নিউজ আসলো জগন্নাথ হলে ধস হয়েছে এবং সেখানে অনেক ছাত্ররা আটক করেছে। তখন আমি দূরায় গেলাম, যাই দেখি ইতিমধ্যে একটা একটা করে লাশ আনা হচ্ছে। 37টি লাশ আমি রাত 2টা 2:30 পর্যন্ত আমি দেখেছি। পরে আমি এগুলি আর সহ্য করতে পারছিলাম না, এই আমার ছাত্র ভাইদের যে এই নির্মম নিহতের ঘটনাগুলি, তখন আমি চলে আসি। তো এরকম অনেক ভবন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে পুরনো, যেগুলি খুবই ঝুঁকিপূর্ণ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা ছুটি ঘোষণা করেছে, ভূমিকম্পের যে কোনো সময় এই এই ভবন ধসে আহত নিহতের ঘটনা ঘটতে পারে। সেই জন্য কিন্তু শিক্ষা কার্যক্রম তো বেশি দিন বন্ধ রাখা যাবে না, সেই জন্য খুব তড়িৎ গতিতে বিশেষজ্ঞ দিয়ে এনে এই ভবনগুলি কোনটা ঝুঁকিপূর্ণ যেটা বন্ধ করে দেওয়া, আর যেটা সংস্কারের প্রয়োজন সেটা সংস্কার করা উচিত, এবং যেটা আপনার ঝুঁকিপূর্ণ বন্ধ করে দেওয়ার পরে ওখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া তাদের উচিত, এবং জরুরি ভিত্তিতে, কারণ যাতে কোনোভাবেই তাদের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে। ধন্যবাদ। মোনায়েম ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।